যতদিন যাবে অপারেশন সিন্দুরের ব্যাপারে আরো ডিটেলসে তথ্য আস্তে আস্তে সামনে আসবে। কারণ অপারেশন চলার সময় ডিটেলস তথ্য রিভিল করা এক হয় মূর্খামির পরিচয় দেওয়া, আর দ্বিতীয় হয় নিজের ক্ষয়ক্ষতি লুকিয়ে দুনিয়াকে এটা দেখানোর যে আমরা শত্রুপক্ষের কত কি ক্ষতি করেছি, কিন্তু শত্রুপক্ষ আমাদের কিছু করতে পারেনি। সেই সময় হারা পার্টিও কিন্তু ন্যারেটিভ ওয়ারফেয়ারে জিতে যায়। একটা প্রবাদ আছে, জ্ঞানী ব্যক্তি তার কাজে বড় হয় নাকি বক্তৃতাবাজিতে। অপারেশন সিন্দুর নিয়ে অনেক ডিটেলস তথ্য এখনো সামনে আসতে বাকি আছে। ভবিষ্যতে আমি এমন একটি ভিডিও নিয়ে আসব, সেই একটি ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে সব ইনফরমেশন ওই একটি ভিডিওতেই থাকবে। তো চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। অপারেশন সিন্দুর নিয়ে এই ভিডিওতে আমি দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। এক, অপারেশন সিন্দুরে ভারতের স্বদেশী ফাইটার জেট তেজসের রোল কি ছিল, এবং দুই, চায়না এখন বলছে তাদের তৈরিকৃত HQ-16 এবং HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম ব্রহ্মোস মিসাইলের মতো অ্যাডভান্স মিসাইলকে আটকাতে ডিজাইন করা হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি ভালোভাবে দেখুন, কোনো রকম স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 22শে এপ্রিল পেহেলগামে মুসলিম সন্ত্রাসী দ্বারা হিন্দু পর্যটকদের উপর যে হত্যালীলা চলেছিল, তার বদলা নিতে ভারতীয় সশস্ত্র বাহিনী 6 মে রাতে এবং 7 মে ভোরে পাকিস্তানে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট 24টি জঙ্গি ঘাঁটিকে হামলা করে প্রায় 100-র বেশি জঙ্গিকে হুরের কাছে পাঠিয়ে দিয়েছে। সেই রাতে ভারতের বিমান বাহিনীর কাছে স্ট্রিক্টলি অর্ডার ছিল পাকিস্তানি মিলিটারিকে যেন কোনো মতে টার্গেট না করা হয়, এবং এটাই ছিল রুল অফ এঙ্গেজমেন্ট। কিন্তু পাকিস্তান বিমান বাহিনীর কাছে রুল অফ এঙ্গেজমেন্ট বলতে ভারতীয় মিলিটারি অ্যাসেট। কারণ পাকিস্তানের মতো ভারত তো আর জঙ্গিদের খাইয়ে বড় করে না যে পাকিস্তান ভারতে অবস্থিত সেই সব জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাবে, এমন তো না। সেই কারণে 6 মে রাতে এবং 7 মে ভোরে পাকিস্তান বিমান বাহিনীর কাছে এই একটাই অ্যাডভান্টেজ ছিল যে ভারতের বিমান বাহিনী আগে পাকিস্তান বিমান বাহিনীকে টার্গেট করবে না। সো ইউ ক্যান ফিল সেফ। প্রথম দিকে ভারত পাকিস্তানের মধ্যে একটি বর্ডার এগ্রিমেন্ট আছে যে 10 কিলোমিটারের মধ্যে কোনো ফাইটার জেট যেন উড্ডয়ন না করে। ভারত 6 মে রাতে এবং 7 মে ভোরে পাকিস্তান সীমানা অতিক্রম না করে বর্ডার এগ্রিমেন্টকে মাথায় রেখে এপার থেকেই যা কিছু করার করেছিল, কিন্তু দুই দেশের ফাইটার জেট রেঞ্জের মধ্যেই কিন্তু ছিল। 6 মে রাতে 7 মে ভোরে ভারতের অনেক ফাইটার জেট উড্ডয়ন করে। ডিকয় হিসাবে বনসি এবং লক্স টার্গেটিং ইউএভি কে ভারত ব্যবহার করে। সেই রাতে ভারতের অন্যান্য ফাইটার জেটের সাথে ভারতের তৈরি তেজস ফাইটার জেটও কিন্তু ওই রাতে আকাশে ছিল। ওয়েস্টার্ন সেক্টর থেকে একে অপারেট করা হচ্ছিল। তেজসের কাজ ছিল ক্লোজ এয়ার সাপোর্ট এবং কম্বাট এয়ার পেট্রোলিং। সেই সময় তেজসের র্যাডার পাকিস্তানের JF-17 কে ডিটেক্ট করে এবং র্যাডার লক করে, কিন্তু স্ট্রিক্ট রুল অফ এঙ্গেজমেন্টের জন্য মিসাইল ফায়ার করতে পারেনি, কারণ GOI মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদের থেকে পাকিস্তানি মিলিটারিকে টার্গেট করার অনুমতি 6-7 মে রাতে কিন্তু দেওয়া হয়নি। কেবলমাত্র জঙ্গি ক্যাম্পকে টার্গেটের অনুমতি দেওয়া ছিল। তেজসের কোন ভ্যারিয়েন্ট JF-17 কে র্যাডার লক করেছিল সেটা স্পষ্ট না। FOC ভ্যারিয়েন্ট হবে এটা তো জানা কথা। তেজস MQ-1 এ উত্তম AESA র্যাডার যুক্ত আছে দুটি ফাইটার জেটে, মানে দুটি তেজস ফাইটার জেটে উত্তম AESA র্যাডার যুক্ত আছে। তো আমাদের কাছে সেটা ক্লিয়ার না যে ইসরায়েলি র্যাডার যুক্ত তেজস নাকি উত্তম AESA র্যাডার যুক্ত তেজস JF-17 কে র্যাডার লক করেছিল, এটা আমাদের কাছে ক্লিয়ার না। তেজস আকারে ছোট এবং অধিক মাত্রায় কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল তেজসে থাকায় এর RCS অনেকটা কম। RCS মানে র্যাডার ক্রস সেকশন। তো তেজসের RCS 0.5 মিটার স্কোয়ার থেকে 1 মিটার স্কোয়ার ধরা হয়। অন্যদিকে JF-17 এর RCS 3 মিটার স্কোয়ার। তো বেশিরভাগ জায়গায় কিন্তু এটাই বলা আছে 3 মিটার স্কোয়ার। আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখানে আমি একটি সিম্পল অ্যানালাইসিস করছি, যেটা তেজস JF-17 কে আগে ডিটেক্ট করলো, JF-17 পারলো না। এটা হয়তো আমি ভুল বলছি, অনেকে বলতে পারেন। এ সকল কিছু জানার আগে আগে দুটি জেট এর র্যাডারের সম্বন্ধে জানতে হবে, আর জানতে হবে দুটি জেটের RCS কত। RCS নিয়ে আগেই জানিয়েছি, তো র্যাডার সম্বন্ধে একটু জানি। তেজস MQ-1 এতে ব্যবহার করা হয়েছে ইসরায়েলের তৈরি ELM-2032, এবং LSP-2 এবং LSP-3 তেজসের এই দুটো ভার্সন, এতে ব্যবহার করা হয়েছে উত্তম AESA র্যাডার। এলটা ELM-2032 একটি পালস ডপলার ফায়ার কন্ট্রোল র্যাডার। ম্যাক্সিমাম রেঞ্জ এর বলা হয় 222 কিলোমিটার, কিন্তু 2 মিটার স্কোয়ার RCS যুক্ত টার্গেটের জন্য এর রেঞ্জ 150 কিলোমিটার। JF-17 এর RCS কিন্তু 3 মিটার স্কোয়ার। তাহলে এই র্যাডার মানে এই ইসরায়েলি র্যাডার JF-17 কে প্রায় 166 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট এবং ট্র্যাক করতে পারবে।
এবারে যদি উত্তম AESR রাডার যুক্ত তেজস হয় তাহলে প্রায় সেম ডিস্টেন্স থেকেই JF-17 কে ট্র্যাক করতে পারবে। এবারে আসি JF-17 এর ক্ষেত্রে। JF-17 ব্লক 3 এর কথা যদি ধরি, এতে যুক্ত আছে KLJ-7A ভার্সন 2 রাডারটা, এক্স ব্যান্ড ফায়ার কন্ট্রোল রাডার এটি। 5 মিটার স্কোয়ার যুক্ত এরিয়াল টার্গেটের ক্ষেত্রে এর রেঞ্জ 200 কিলোমিটার। আমি কিন্তু ভার্সন 2 এর কথা বলেছি, ভার্সন 1 এর ক্ষেত্রে 170 কিলোমিটার। RCS যেখানে 0.5 মিটার স্কোয়ার থেকে 1 মিটার স্কোয়ারই ধরলাম, তাহলে এই রাডার JF-17 এর এই রাডার 1 মিটার স্কোয়ার টার্গেটকে কত কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারবে আপনারা জানেন? উত্তর হলো 90 কিলোমিটার দূর থেকে। এটা কিন্তু 1 মিটার স্কোয়ার ধরে বললাম, যদি 0.5 মিটার স্কোয়ার ধরতাম তাহলে কিন্তু রেঞ্জ কমে 64 কিলোমিটার হয়ে যেত। তো JF-17 এর রাডার তেজসকে 70 থেকে 90 কিলোমিটার রেঞ্জের মধ্যে ডিটেক্ট করতে পারবে। অন্যদিকে তেজস JF-17 কে প্রায় 166 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারবে। তেজসে আইডারবি ইয়ার থাকলে, ওটাই থাকে সম্ভবত, 100 কিলোমিটার দূর থেকে কিন্তু এঙ্গেজ করতে পারতো JF-17 কে। স্বাভাবিকভাবে JF-17 100 কিলোমিটার রেঞ্জের মধ্যেই ছিল, সেই কারণেই তেজসের রাডার JF-17 কে রাডার লক করতে পেরেছিল, কিন্তু JF-17 এর রাডার তেজসকে দেখতে পায়নি। JF-17 যখন দেখলো রাডার লক হয়েছে, তখন JF-17 পাকিস্তানের আরো ভিতরে চলে গিয়ে রাডার লকের হাত থেকে বাঁচে। কেউ যদি এই থিওরি বিশ্বাস না করে তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসটি আশা করি বিশ্বাস করবে, আর যদি কেউ টেকনিক্যাল অ্যানালাইসিসটিও না বিশ্বাস করে, RCS কম বেশি হয়, রেঞ্জ কিভাবে কম হয় বেশি হয়, এসব যদি গাঁজাখড়ি গল্প মনে হয়, তাহলে সেটা আর কেউ না, সেগুলো হবে বাংলাদেশিরা, কারণ ওদের কাছে জ্ঞান নেই। আশা করি আমরা আস্তে আস্তে বুঝতে পারছি ওই রাতের টেকনিক্যাল ভুল আমাদের কি হয়েছিল। রুল অফ এঙ্গেজমেন্ট, এটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল। সেই কারণে পাকিস্তান বিমান বাহিনী আমাদের ফাইটার জেটকে হিট করতে পেরেছিল, তা না হলে সেটা কোনোদিনও সম্ভব হতো না। পরে যে আপডেটটির কথা বলবো সেটি চীনের এয়ার ডিফেন্সের কথা। চীনের সোশ্যাল মিডিয়াতে কি হয় আমরা সেটা জানি না, তবে কিছু মানুষ আছে যারা রিপোর্ট কালেক্ট করে, তারা চীনের সোশ্যাল মিডিয়া নজরে রাখে, সেখানে কি হচ্ছে তারা সেটা রিপোর্ট করে। তো রিসেন্টলি একটি জিনিস সামনে এসেছে, চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে কেন কার্যকর হলো না সেটা নিয়ে পাকিস্তান অফিসিয়ালি কমপ্লেন করেছে HQ-9B এবং HQ-16 সিস্টেমের নির্মাতার কাছে, যে এই সিস্টেম ম্যাক 3 গতির প্রজেক্টাইলকে আটকাতে কেন ব্যর্থ হলো। এই প্রশ্নের উত্তরে চীনের তরফ থেকে রেসপন্সও করা হয়েছে। তারা বলেছে এই সিস্টেম মানে HQ-9B এবং HQ-16 ব্রহ্মোসের মতো অ্যাডভান্স মিসাইলকে আটকানোর জন্য ডিজাইন করা হয়নি। মানে সিরিয়াসলি, চায়না তাহলে কি বলে পাকিস্তানকে এটা গুঁজে দিয়েছিল? পাকিস্তান মিলিটারি অফিসিয়ালি ক্ষোভ প্রকাশ করেছে এই নিয়ে, যে রিয়েল ওয়ার সিচুয়েশনে HQ-9B HQ-16 ফেল প্রমাণিত হয়েছে। HQ-16 এর রেঞ্জ 40 থেকে 70 কিলোমিটার, HQ-9B রেঞ্জ 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে চীনের এই দুটি সিস্টেম কতটা ক্যাপাবল। এর আগে অনেক পুরনো একটি ভিডিওতে পাকিস্তান যখন HQ-16 এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডাক্ট করছিল, তখন এই সিস্টেম নিয়ে আমি ডিটেলসে বলেছিলাম যে এই সিস্টেম এয়ারক্রাফটের ক্ষেত্রে হিট টু কিল প্রবাবিলিটি 80% এবং সাবসনিক মিসাইলের ক্ষেত্রে হিট টু কিল প্রবাবিলিটি 60%। তখনই বলেছিলাম যে সুপারসনিক স্পিডের মিসাইলের ক্ষেত্রে এই সিস্টেম কার্যকারী না। আজকে চায়না যেটা স্বীকার করতো না যদি না এভাবে মার খেত। পাকিস্তান কিন্তু এবার চীনের এয়ার ডিফেন্স সিস্টেম বাদ দিয়ে তুর্কির এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে চলেছে। আমি আমার যে সেকেন্ড চ্যানেল তৈরি করেছি তাতে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।